বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিল এবং মতবিনিময় সভার সভাপতি, উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ান, উপস্থিত আমার বোনেরা এবং নতুন জেনারেশনের যাকে আমরা জেনজি বলে থাকি, আমার সেই সন্তান তুল্য স্নেহাস্পদ যে ছেলে মেয়েরা এখানে আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের তো বয়স অনেক বেশি, তাই না? অনেক গ্যাপ, 17 বছরের যে একটা গ্যাপ হয়েছে আমাদের, পারস্পরিক যোগাযোগের যে একটা সুযোগ ছিল, অর্থাৎ একটা সামাজিক বন্ধন। শাহজাহানপুর কমলাপুর খুব দূর না, কিন্তু শাহজাহানপুর কমলাপুর গভীরবাগ এটা কিন্তু খুব দূরত্ব নাই, একেবারে সেন্টারের একটা জায়গার মধ্যে আমরা আছি। কিন্তু গত 17 বছর এই কমলাপুরে আমি আসতে পারি নাই, আমি গভীরবাগ যেতে পারি নাই, কারণ 17 বছর আমাকে কখনো রাজপথে, কখনো জেলে, আর কখনো কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমাকে যদি এই সরকার সুযোগ পাইতো তাহলে আমার বোধহয় 1000 বছর সাজা হইতো, কিন্তু এই সরকারকে আল্লাহ তাআলা সেই সুযোগটা দেয় নাই। আমাকে হিসাব করে সরকারি উকিল বলতেছে, স্যার আপনারা কিন্তু এই কারণে এই এত সাজা হবে। আমি বলি সব মিথ্যা, ভুয়া। বলছে না, তো আপনার সাজা হবে, এটা উপরের ইনস্ট্রাকশন। আমি দেখলাম হিসাব করে যে আমার যতগুলো মামলা আছে, যদি 2 বছর করে হয় তাহলেও 100 বছর হয়ে যায়। তো কি বলবো আর, আমার যাই হোক, আজকে আমি এই দিনে অত্যন্ত গভীরভাবে স্মরণ করছি, অনুভব করছি মসলিউদ্দিনের অনুপস্থিতি। এই মসলিউদ্দিন সহ, মসলিউদ্দিন, ফুয়াদ, আরো আছে, এরা সহ আমার গত 91 সালে নির্বাচনে এরা 7-8 জন এখানে আছে, ফারুক আছে, এরা একটা সম্মিলিত একটা টিম ছিল। এদের বয়স ছিল কম, কাজ করতে পারতো, একটা টিম কাজ করে আমাকে প্রত্যেকটা নির্বাচনে জয়লাভ করতে সাহায্য করেছে। তো আমি আজকে মসলিউদ্দিন তো মারা গেল জেলখানার ভিতরেই। তো এটা খুব দুর্ভাগ্যজনক। আমি আজকে তার পরিবার পরিজনের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং মসলিউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করছি, যাতে আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করেন। অতঃপর আমি শুরু করছি যাদেরকে আমি সবচেয়ে বেশি ভয় পেয়ে যাই, এদেরকে জেএনজি, এদেরকে আমি প্রচন্ড ভয় পাই। কারণ কি জানেন, আমার একটা ছেলে আছে এই বয়সের, ওরা যে কি করে, কি বলে, কি করতে চায়, আর কিছুই বুঝি না। একেবারে রীতিমতো ভয়ের ব্যাপার। আগে আমরা যখন বাবা বাসায় আসতো খুব ভালো লাগতো, বাবা বাসায় আসছে, বাড়ি থেকে কিছু একটা হাতে করে নিয়ে আসছে। এখন যখন আমরা বাসায় ঢুকি, ছেলেদের সঙ্গে পড়ি, তখন কিন্তু নিজেরই ভয় লাগে, আর কোন কষ্ট করে বসার লাগে যাবে, ঠিক নাই। সেদিন গেলাম ওই এক মিটিংয়ে, ওই এক মেয়ে ধরে বসছে জেনজি, আমাকে বলে যে আপনাকে আমি কেন ভোট দেবো বলেন। আচ্ছা আপনারা বলেন, কি জবাব দেয়? এখন কোনো জবাব নেই আমার কাছে। তাই বললাম যে আপনাকে ভোট দেবে কেন? আচ্ছা যে লোকগুলা, তুমি তো ভোট দিবে একটা, তাই না? মানে তা দেবো, তুমি যাকে যদি দাও কাউকে, তাহলে যাকে তুমি ভোট দিচ্ছ নাম জানো ওর? কে ক্যান্ডিডেট? বলে যে না তা তো জানি না। কার বয়স কত জানো? বলে না তা জানি না। নাম কি জানো? মানে তাও জানি না। তো আমি বললাম তাহলে
আমাকে তুমি চিনো? বলে হ্যাঁ চিনি। আচ্ছা তোমার বাবা কিংবা মা ওরা চিনে আমাকে? বলে হ্যাঁ চিনে। তখন আমি বললাম যে আমাকে এই কারণে ভোটটা দিবা, ওদেরকে একটু চিনে না আর আমাকে তুমি চিনো। সংক্ষিপ্ত উত্তর দিলাম। তো আজকে আমাদের আরেক সন্তান তন্ময়, সে খুব সম্মানের সঙ্গে কথা বলেছে, ভালো লাগলো যে আমি যেন কিছু মনে না করি। বাবারে আমি কিছু মনে করি না, আমি তোমাদের কথা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আমি আসি যেখানে আমি যাই। তবে আমি তোমাদেরকে কথার বলিতে বলাতে চাই না। তুমি যেটা বলেছ বাস্তব, উন্নয়ন করে যদি টিকে থাকা যায় তাহলে বিএনপির সময় সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। বিএনপি কিন্তু তারপরও দুইবার নির্বাচনে হেরেছে, একবার না দুইবার বোধ হয়। তারপরে আবার আমরা 2001 সালে ক্ষমতায় আসছি। তো গণতান্ত্রিক বিষয়টা এরকম। আর উন্নয়নটা হলো কি জানো, উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। এটা আব্বাস সাহেব আছে উন্নয়ন হবে, আব্বাস সাহেব আছে হবে না তা কিন্তু না। এটা একটা সভ্য দেশের চলমান প্রক্রিয়া। এখানে ব্রিজ লাগবে, ওখানে কারবার লাগবে, ওখানে ড্রেন লাগবে, এই প্রক্রিয়াটা চলতেই থাকবে, আজীবন চলতে থাকবে। উন্নয়ন বলতে আমি বুঝি যেটা যে সামাজিক, এখন যেটা আছে আমাদের পরিস্থিতি, সামাজিক মূল্যবোধ, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা এটা কিন্তু আমাদের সমাজ থেকে এখন উঠে গেছে। আজকে এই যে কমলাপুর, এই যে গোপীবাগ থেকে কিন্তু আমরা ভাবতাম এক সময় এটা কোনো পাড়া না, এটা একটা বাড়ি। পুরা গোপীবাগের একটা বাড়ি, কমলাপুর একটা বাড়ি, এরকম ছিল অবস্থা আমাদের, আমরা ভাবতাম। কিন্তু এখন এটা ভাবার সুযোগ নাই। এখন অ্যাপার্টমেন্ট বিল্ডিং হয়ে এমন অবস্থা হয়েছে যে একজনের খবর আরেকজন রাখে না। এই যে মানবিক মূল্যবোধ আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। আমি আমার নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে বলবো যে এটাকে আমাদেরকে সারিয়ে তুলতে হবে। এটা সমাজের একটা বিশাল বড় ক্ষত, একটা ঘায়ের মতো। আমরা বুঝতে পারছি না, ধীরে ধীরে আমাদের সমাজটাকে ক্ষতিগ্রস্ত করছে। এখন আমার বয়স এখানে যারা আছেন এবং আমরা কিন্তু অনেকগুলো প্রজন্ম পার হয়ে গেছি, আমরা অনেকগুলো প্রজন্ম দেখেছি। এখনকার প্রজন্মটা একটু ডিফারেন্ট। 17 বছর পর আমরা যেটা দেখছি, মানে 1 ইউনিয়নের পর এই প্রজন্মটা এটা একটু আলাদা। এদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা সকল কিছুই একটু আলাদা। অস্বাভাবিক বলবো না, আলাদা চিন্তা ভাবনা, সাহসী চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনা। তো আমি তোমাকে একটা উত্তর তোমাদেরকে বলবো, উন্নয়ন বলতে যেটা বুঝায়, ব্রিজ কালভার্ট এগুলো তো অফকোর্স ব্রিজ তো মানুষের যাতায়াতের জন্য লাগবে, কোর্সে ঠিক আছে। কিন্তু আমি যেগুলো করেছি এগুলো তোমরা অনেকেই জানো না, অনেকেই জানো না। সমস্যাটা বিশাল বড়, কেউ নিজের চোখে দেখে না সমস্যাটা, বুঝতে পারে না। যেমন ধরো একটা হসপিটাল করতে হবে, এটা প্রথমে চিন্তায় আসতে হবে মাথায়, হসপিটালের কি প্রয়োজন নাই আমাদের? একটা হসপিটাল প্রয়োজন আছে। এখন রেলগেটের ওই পারে আর রেলগেটের এই পারে ডিফারেন্সটা হলো মারাত্মক। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যেতে আমাদের যে সময় লাগে, এই কমলাপুর মুগদা থেকে, কমলাপুর মুগদা কিংবা গোলবাগ থেকে এই হসপিটাল যেতে কিন্তু অত সময় লাগবে না। এই চিন্তা করে এই জায়গাটা আমি বেছে নিয়েছিলাম হসপিটাল করার জন্য। তারপর আরো একটা বিষয় আছে, ছোট ছোট বিষয় যেগুলো তোমাদের মাথায় আসছে না, কিন্তু এগুলো ধরতে হবে, রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যেমন ধরো আমাদের এই বিশাল বড় এলাকায় কবরস্থান কটা আছে? নাই। একটা কমলাপুরের মধ্যে একটা ছোট আছে না, পারিবারিক কবরস্থান আছে। আমাদের মানুষদেরকে যদি না, মানুষ তো মরবে, মারা যাবেই, কবর দিতে হবে না, কোথায় দেব? এই যে চিন্তাটা কেউ করে না, আল্লাহর রহমতে আমি করেছিলাম।
আমি 30 একর জমির উপরে আজিমপুর কবরস্থানে যদি বেশি বড় একটা কবরস্থান করেছি খিলগাঁও তালতলায়। এখান থেকে যেতে খুব কষ্ট হয় না মানুষের। কেন করেছিলাম? আমি দেখেছি আমাদের একটা পারিবারিক কবরস্থান আছে আমাদের নিজেদের, মোটামুটি বিঘা 3 জমির উপরে। তো এখানে মানুষজন কবর দিতে আসে। তো একটা সময় দেখলাম, এবং সবাই আমার কাছ থেকে অনুমতি দিতে আসে, একটা সময় দেখলাম যে ওখানে কবর দেওয়া যাচ্ছে না, জায়গাই নাই। আমি মানে জনগণের জন্য যখন খুলে দেওয়া হলো তখন দেখা গেল যে এমন অবস্থা হয়েছে জায়গা নেই, লাশের উপরে লাশ, মাটি করলি দেখা যায় যে আরেক লাশ। তো এই অবস্থার কারণে আমি কবরস্থানে করেছিলাম। এটা হলো প্রয়োজন, এটা হলো আমাদের যেমন অন্ন বস্ত্র বাসস্থান, কবরস্থান একটা প্রয়োজনীয় জিনিস, আমাদের হাসপাতাল একটা প্রয়োজনীয় জিনিস, এগুলো করতে হবে। ব্রিজ কালভার্ট করলে হয় 2 দিন পরে করলাম, তো কিন্তু এই জিনিসগুলো আমাকে থাকতে হবে। তারপর আর কি আছে, এই যে আমাদের নতুন প্রজন্মের ভাই, এই যে আমি ছেলেমেয়েরা, ওরা কোথায় খেলাধুলা করে? জায়গা আছে খেলাধুলা করার? আমরা কিন্তু পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করেছি, আমরা মাঠে খেলাধুলা করেছি, আমরা গাছে চলে আম পেড়ে খেয়েছি। এদিকে আজকে ছেলেমেয়েরা পায়, এই পরিবেশটা পায় না। সুতরাং চিন্তা ভাবনার অনেক তফাৎ হয়ে গেছে আমাদের এখানে। আমরা কেউ ভাবি নাই, আমরা সকলেই ভাবছি জায়গা আছে একটা বিল্ডিং অ্যাপার্টমেন্ট করে ফেলি, জায়গা আছে একটা বিল্ডিং, একটা ব্যবসা পরিষ্কার করে মার্কেট করে ফেলি এখানে। কিন্তু আমার বাচ্চারা কোথায় খেলাধুলা করবে, কোথায় ওদের মনের বিকাশ ঘটবে, সেই চিন্তা আমরা কিন্তু করি নাই। এখনো দেখেন আমাদের কিন্তু কোনো এই এলাকাতে আমি কোনো মাঠ দেখি না, এক কমলাপুর স্টেডিয়াম ছাড়া। তো এই একটা স্টেডিয়ামে তো সবাই খেলতে পারে না ওখানে। তো এখন তুমি যেটা প্রশ্ন করেছিলে যে আগামীতে কি করব, যা করেছি ওটুকু বললাম। ও একটা কমিউনিটি সেন্টার করেছিলাম, একটা এই খিলগাঁয়ে আধুনিক কমিউনিটি সেন্টার। আপনারা জানেন হয়তো যে এক সময় রেলের ওই পার আর এই পার মিলে ছিল ঢাকা 6 আসন, একটা মাত্র আসন ছিল তখন, এখন ভাগ হয়ে 2টা আসন হয়েছিল। আর ভাগটা করছিল কেন জানেন? আমাকে ফেল করানোর জন্য। আওয়ামী লীগ এদের ভাগ করে ফেললে আমাকে ফেল করানো যাবে, এই চিন্তা করে করেছিল। তো যাই হোক, তারপরে তো আমি এটা 3য় নির্বাচন করছি, এর আগে তো একটা নির্বাচন করতে পারি নাই। 18 সালে নির্বাচন করতে গিয়ে এদের হাতে যথেষ্ট আমাকে বিব্রত হতে হয়েছে, যথেষ্ট। আওয়ামী লীগের হাতে আমার স্ত্রী নির্বাচন করেছিল মানিকনগরে, গোপীবাগ, মানিকনগর, মুগদা, মেলাদিয়া, 3 জায়গায় তার উপরে প্রাণহানি হামলা হয়েছে। এটা আমি অন্য কথা চলে গেলাম। তোমাদের যেটা তুমি বলতে যাচ্ছ যে হ্যাঁ, আমি যদি নির্বাচিত হই, তোমার পরামর্শ অনুযায়ী কিংবা তোমাদের পরামর্শ অনুযায়ী তোমাদের এলাকার উন্নয়ন হবে। তোমরাও থাকবে, মুরব্বীরাও থাকবে, যৌথভাবে মিলেমিশে আমরা আমাদের এলাকাটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব। যদিও সুযোগ খুবই কম, কিন্তু যেগুলো সম্ভব করা, যেমন আমাদের এলাকায় ফুটপাথগুলো হাঁটার জায়গা নাই, আছে ফুটপাথের দোকান, কার পার্কিং এর জায়গা নাই, ওখানেও দোকান, চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো গত 17 বছরে ডেভেলপ করেছে। আর 5 তারিখের পরে এটা ব্যাপক আকার ধারণ করেছে। অনেকে এটাকে বিএনপির উপরে চালানোর চেষ্টা করে, আসলে না, আসলে কথা ঠিক না। এটা বিএনপি কখনো চাঁদাবাজের প্রশ্রয় দেয় নাই, আর আমার এলাকায় আমার প্রশ্নই ওঠে না এটা। তো সুতরাং যারা চাঁদাবাজি করে, যদি আমার দলের কেউ থাকে তাদেরকে আমি সাবধানে যেতে বলবো। আর দ্বিতীয়ত, যদি কেউ করে, আমার বাড়িটা খুব কাছে, খুবই কাছে, দরকার পড়লে আমি রিক্সা ভাড়া দিয়ে দেবো,
তোমরা গিয়ে আমাকে জানিয়ে আসবে, যদি আমাকে না পাও লিখে দিয়ে আসবে, যদি অ্যাকশন না পাও সেটা আমাকে বলবে আপনি কিছু করেননি। এখন আমি একটু অন্য কথা, আমার তন্ময়, আমার তোমার গ্রুপ, তোমার উত্তর পাইছো? আচ্ছা, এখন আজকে যাদের জন্য আজকে আমরা একটা কথা বলার অধিকার পেয়েছি, এরকম মিটিং তো হয় না। আজ কত 20 বছর পাইছেন মিটিং এরকম? এখন পাইছেন, আপনারা আসছেন, আমি আসছি, কি সুন্দর কথা বলতেছি। আগে তো কথা বলার সুযোগ ছিল না আমাদের। তো যে কারণে, যাদের কারণে আমরা আজকে এই সুযোগটা পেয়েছি, আল্লাহ তাআলা দিয়েছেন, যারা মারা গেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর যারা, এটাও কিন্তু জেনজিরাই করেছে এই কাজটাও, এই যে 5ই আগস্ট যে কাজটা হয়েছে, এটা কিন্তু জেনজিদেরই কাজ। একটা সময় থেকে উত্তরণ ঘটিয়েছে আমাদের। আমরা আবার যখন, আমরা তো জেনজি না, আমরা তখন ছিলাম, তোমাদের তখন এই ভাগটা ছিল না। আমরা যখন ছোট ছিলাম, তোমাদের বয়স ছিল, আমরা কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ করেছি। আমরা কিন্তু যুদ্ধ করেছি, আমরা কিন্তু এমনিতেই এখানে চলে আসেনি। এই যে ও বললো, কথাটা বললো, আমাদের ভুলে যাই তোমার নাম, ফারুক, হ্যাঁ, জাকারিয়া যে কথা বলে গেল। তো আমরা কিন্তু ওই সময় যখন অন্যায় হয়েছে আমরা প্রতিবাদ করেছি। অন্যায় হবে তোমরাও প্রতিবাদ করবে, সেটা মির্জা আব্বাস হোক কিংবা আর কেউ হোক, কিছু আসে জানা তাতে। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে আমাদেরকে। তো এখন আমি একটু রাজনৈতিক কথা বলি। আমি তো আসছি ভোটের জন্য, এই কথা না বললে আবার হবে না। পরে ভাববেন যে এবার তো ভোটের কথাই করবো না, কি করবো আমরা। তো আমি একটু ভোটের কথা বলি। এই দেখেন, একটা দল যারা কখনো মাথা উঁচু করে গলার শব্দ বড় করে কথা বলতে পারতো না, এখন তারা গলার আওয়াজ এত উঁচু ওদের যে আমরাও কথা বলার সুযোগ পাই না। এরা মওদুদিবাদে বিশ্বাসী। অনেকে জানেন না, আমাদের নতুন প্রজন্ম জানেন না মওদুদিবাদটা কি জিনিস। মাওলানা, তথাকথিত মাওলানা আবুল আলা মওদুদি হলো পাকিস্তানের তার ফাঁসি নির্দেশ দেওয়া হয়েছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে চায় না। সে বিভিন্ন ধর্মের যারা তথাকথিত অবতার বলে, সে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুলনা করেছে দেশে। তো এবং মুহাম্মদ বললে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে না? ওরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে না। তো এই সমস্ত লোকগুলো এখন মাঠে নামছে জান্নাতের টিকিট নিয়ে, বুঝলেন? আমি জান্নাতের টিকিট এবং রীতিমতো বিক্রি করতেছে। আপনি বিশ্বাস করেন না করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, কে কে পাইছেন জান্নাতের টিকিট বলেন, এইভাবে বলতেছে। তো আবার কেউ কেউ বলেন যে আমার কথা মতো সূর্য দাঁড়িয়ে থাকবে। ভাবতে পারেন, অনেক কথা আছে, ওদের কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসে জামাতকে ভোট দিলে আপনি নতুন করে মুসলমান হবেন। তার মানে আমরা কি আর মুসলমান না? ঠিক আছে। তো এখন মানে ওদের ভাষ্য মতে আমরা মুসলমান না। আবার বলে যদি আমাদেরকে ভোট না দেন চাইলে আপনি জাহান্নামে যাবেন। আবার বলে যদি আমরা হেরে যাই
তাহলে কোরআন হেরে যাবে। ভাবতে পারছেন? এই কোরআন শরীফকে আজকে থেকে 1400 বছর আগে নাজিল হয়েছে কোরআন শরীফ। এই পর্যন্ত বহু বিধর্মীরা চেষ্টা করেছে এই কোরআন শরীফকে ধ্বংস করার জন্য, কিন্তু একটা মাত্র আল্লাহ তাআলার কিতাব যেটা নাকি ধ্বংস করা সম্ভব হয় নাই। আবার এইটা কি আমাদের এক পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু ওরা বলতেছে যদি ভোট আমরা হেরে যাই তাহলে কোরআন হেরে যাবে। আচ্ছা দেখেন, জামাত ইসলাম নাম বলে, তাই না? একটা নাম বলে জামাত ইসলাম, তার মানে হলো এরা ইসলামের জামাত দাবি করে, তাই না? এখানে কৃষ্ণ কুমার নন্দীকে জামাত ইসলামের সদস্য কিভাবে হয় বাবা? আমি তো বুঝলাম না এটা। দেখেন, ওরা শুধুমাত্র পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য ওদের ফ্ল্যাগের মধ্যে একটা নাম ছিল আকিমুদ্দিন, অর্থাৎ দিন কায়েম করো, সেখান থেকে সেটা উঠিয়ে দিয়েছে। কত বড় মারাত্মক একটা কাজ করেছে! আকিমুদ্দিন কথা লেখা ছিল, উঠিয়ে দিয়েছে, নাই। তো এদের সম্পর্কে এখন কি বলবো, জান্নাতের টিকিট, জাহান্নামের টিকিট, কত কথা বলতেছে। এবার কোরআন হেরে যাবে, আরো অনেক কিছু। যাই হোক, তো এই লোকগুলো, হ্যাঁ অফকোর্স আমাদের মসজিদে মাদ্রাসায় আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, মসজিদে মক্তব ছিল, আমরা পড়াশোনা করেছি, তখন পড়েছি ওখানে কায়দা পড়েছি। তবে আমি ব্যক্তিগতভাবে যখন দীর্ঘদিন আমার জেলখানা ছিল, অনেকদিন খাটলাম, তখন কিন্তু জেলখানায় বসে আমি কোরআন শরীফ শিখেছি, কিন্তু জেলখানায় বসে আমার সবচেয়ে মানে আনন্দের বিষয় যে একটা পুরস্কার পায় না জেলখানার পর, কি পুরস্কার? সেই পুরস্কারটা পাইছি কি, জেলখানায় বসে আমি কোরআন তেলাওয়াত শিখেছি। তো আমি মোটামুটি খুব ভালো পারি না, কিন্তু নির্ভুল ভাবে পড়তে পারবো। এখন বলবো এগুলো পড়তে পারি। তো এখন আমি তো ভাই এই কোরআন শরীফের কথা বিক্রি করে ভোট খেতে পারবো না। কোরআন শরীফকে খাটো করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করে, অন্য ধর্মকে উচ্চ আসনে বসিয়ে, অন্য ধর্মকে উচ্চ আসনে বসিয়ে আমার ধর্মকে খাটো করে ভোট চাচ্ছে আজকে। আমি জানি না আমার এখানে যে আমাদের ইসলামের ভাইরা আছেন কিনা, যদি থেকে থাকেন তাহলে আমার কথাগুলো কতটুকু সত্যি কতটুকু মিথ্যা একটু বিবেচনা করে দেখবেন। আমি বিনার সঙ্গে বলছি, বিবেচনা করে দেখবেন যে কথাগুলো আমি বানিয়ে বলি নাই। আমি আসার সময় দেখলাম ওই কথা বলছি যে আমি যদি এইবার যদি আমরা হেরে যাই, কোরআন শরীফ, কোরআন হেরে যাবে। মাই গড, কত ডেঞ্জারাস কথা বলতেছে, এটা ভাবা যায়? তো এরা এখন ধর্মকে বিকৃত করে ভোট যাচ্ছে। এরা কারা? এদের একটা পরিচয় আমাদের জানা দরকার। আমাদের বিশেষ করে মুরব্বীরা হয়তো জানেন, যে যারা আছেন তারা জানেন না। কারণ আমাদের এই ছেলেরা আজকাল ইতিহাস পড়তে পছন্দ করে না, পড়ে না। আমরা পড়তাম, লাইব্রেরিতে গিয়ে পড়তাম, বাসায় এনে পড়তাম, ইতিহাস জানার চেষ্টা করতাম। আমি তাদের জানাবো যে অ্যাটলিস্ট ইতিহাস পড়ার চেষ্টা করো, আর জানার চেষ্টা করো বাংলাদেশটা কিভাবে তৈরি হলো। কিছুদিন পর কিন্তু মুক্তিযোদ্ধারা মানে তো এক সময় সারা বাংলাদেশে এখন প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধার মধ্যে এখন বোধহয় 8,000-এর মতো বাকি আছে, আর সব মারা গেছে। তো এই 8,000 যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আর কেউ মুক্তিযুদ্ধের কথা মনে রাখবে না। তো এই জন্য বাংলাদেশের ইতিহাসটা মনে রাখা দরকার। এবং এই মুক্তিযুদ্ধের সময় এরা কি করেছিল, এই জামাত ইসলাম কি করেছিল, এটা একটু আপনাদের এটা একটু আমি ওদের জন্য, যারা জানে না তাদের জন্য। পাকিস্তান যখন তৈরি হয়, ধর্মের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, তখন তারা পাকিস্তানের বিরোধিতা করে যে পাকিস্তান তৈরি করা যাবে না। এরাই 71 সালে বাংলাদেশের বিরোধিতা করে। এরাই আজকে বাংলাদেশের জনগণের কাছে ভোট চায়।
এরা কি বলে জানেন? 54 বছরের প্রতিশোধ নেব। 54 বছরের প্রতিশোধ তারা নাকি নেবে। আমার কথা হলো 54 বছরের প্রতিশোধ কার উপর নেবেন রে ভাই? কার উপর? যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের উপর? তারা তো মারা গেছে সব, হাজার বাকি আছে, এদের কি ফাঁসি দিয়ে দেবেন? নাকি যারা নাকি নতুন জেনারেশন আছে, বাংলাদেশে যে জনগণ আছে, যারা আপনাদের কোনোদিন সমর্থন করে না, আজও করবে না, আমি মির্জা আব্বাস ইলেকশন করি বা না করি, আপনাদেরকে সমর্থন দেবে না কোনোদিন। আপনারা এই দেশে জনগণের সমর্থন পাবেন না। কারণ আপনারা বলেন যে মন্দিরে গিয়ে বলেন, আমি বাবা হিন্দুদের প্রশংসা করতে হয় করো, আমার তো নিষেধ নাই, তাই বলে মুসলমানকে খারাপ করবা, নিজেকে খারাপ করবা? এরা কিন্তু তাই করতেছে ভোট পাওয়ার জন্য। আমি বুঝতে পারি না, এই যে একটা বলে পড়লাম না, বিষ্ণু কুমার নন্দী একে নমিনেশন দিয়েছে জিনেদা থেকে, বোধ হয় জামাত ইসলামের সদস্য কিভাবে হইতে পারে? আমার বুঝতে পারেন একটু? একটা হিন্দু মানুষ জামাত ইসলামের সদস্য কিভাবে হয়? তো তাকে তারা দিয়ে দিচ্ছে। মানে এরা কতটুকু মুনাফেক হতে পারে। মুনাফেক মানে হলো অন্তরে একটা আর মুখে একটা। মুখে বলবো এক কথা, অন্তরে কিন্তু বিষ রয়ে গেছে, অন্তরে বিষ মুখে মধু, এটা হলো মুনাফেক। তো এখন এরা রোজা এবং পূজাকে একসঙ্গে করে ফেলছে। একটু ভাবেন তো, রোজা এবং পূজা, অর্থাৎ রোজা হলো মুসলমানদের একটা ইবাদত, মুসলমানদের, আর পূজা একটা বিধর্মীদের একটা উৎসব, সেটাকে একসঙ্গে করে ফেলেছি শুধুমাত্র একটি ভোটের জন্য। শুধুমাত্র একটি ভোটের জন্য তার রোজা পূজা একসঙ্গে করেছে, শুধু ভোটের জন্য তার জান্নাতের টিকিট বিক্রি করতেছে, শুধু ভোটের জন্য জান্নাত জান্নাতের কথা বলতেছে। কিন্তু কোনোদিন তো জামাত ইসলামের লোক একটা এসে ওয়াজ করলো না, এখানে বসে যে বুঝাই দিয়ে ধর্মটা কি আছে। কিন্তু এরা কিন্তু আসলে ধর্মের ব্যবসায়ী, আর এরা আসল জামাত তো না, এরা ইসলামের জামাত না। ওরা মানে জামাতের মতো করে নতুন ইসলাম বানাতে চায়। নতুন ইসলাম, জামাত ইসলাম মানে ইসলামের জামাত, কিন্তু এখন ওরা করতেছে জামাতের ইসলাম। আমি বুঝতে পারছি আমাদের। তো জামাতের ইসলাম বাংলাদেশে কখনো চলবে না। আমরা যেই ধর্মকে বিশ্বাস করে দিয়েছি, যেই এক ভদ্রলোক বললো কি জানেন, মুফতি সাহেব বললেন কি জানি, কোরআন শরীফ কিছু না, কোরআন শরীফ কিছু, এইভাবে বলছে, এরকম বারবার বলতেছে। তো এই যে কথাগুলো বলে কেন ভাই? ভোটের জন্য। ভাই ভোটের জন্য দরকার বললে ভোট করবো না, তাই বলে আমি আমার ধর্মকে বিসর্জন দিতে পারবো? তো আমি আপনাকে অনুরোধ জানাবো, ওরা করে কি জানেন, বাসায় বাসায় গিয়ে যখন আপনি বাসাতে চলে যান নিজের কাজে, যারা মুরব্বী চলে যান, বাসায় আমার মা বোনেরা থাকে। আমাদের মা বোনেরা কিন্তু ধর্মীয় ভাবে একটু দুর্বল, স্পর্শকাতর। দুজন মহিলা গিয়ে ঢুকে তালিমের জন্য আসে, তালিমে সব কথা বলার পরে একটা বলে, ভাই আমরা আসছি জামাত একটা ভোট দিয়েন, ভোট দিলে কিন্তু জান্নাতে যাবেন, ভোট না দিলে জাহান্নামে যাবেন। তো বলে ফেললো, ভাই ঠিক আছে জামাতকে ভোট দেবো। তো বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিল, দেখেন কোরআন শরীফে হাত দিয়েছেন কিন্তু আপনি, তোর বুকের মধ্যে কোরআন শরীফ রাখে, ছোট একটা কোরআন শরীফ। এখন বলে কোরআন শরীফে হাত দিয়ে বলছেন আপনার ভোট দিতে হবে। এখন তো আমাদের এলাকায় এক মহিলা আছে, তাকে তো বোঝানোই গেল না যে এটা ভাওতা দিয়েছে তোমাকে, বলে যে না ভাই আমি কোরআন শরীফে হাত দিয়ে বলে ফেলেছি, কি করবো? তো বুঝলেন, এই হলো এদের অবস্থা। যাই হোক, আপনাদেরকে আরেকটা, এটা একটা দুঃসংবাদী। আপনারা ইতিমধ্যেই আমি আসার আগে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, এবং
এই এলাকার যারা মুরব্বিয়ান আছেন, মুক্তিযোদ্ধা, হিন্দু সম্প্রদায়, জেনজি যারা নাকি, এবং আমার অনেক মা বোনেরা এখানে আছেন। আমি কিন্তু এই প্রথম কোনো অনুষ্ঠানে গিয়ে এতগুলো মা বোনদের সঙ্গে একসঙ্গে দেখলাম। আমি অন্য কোথাও দেখি নাই, খুবই কম, খুবই কম। তার মানে বোঝা গেল গোপীবাগ, কমলাপুর এখনো একটা ঐক্যবদ্ধ একটা সামাজিক বন্ধনে আবদ্ধ আছে। এটা একটা ভালো লাগার বিষয় নিঃসন্দেহে। তো আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত কঠিন অবস্থায় আছেন। উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তো এটা খুবই একটা খারাপ বিষয়। আজকে আমাদের হয়তো যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে থাকতেন, সুস্থ থাকতেন, হয়তো আমার নির্বাচনী মিটিংয়ে উনিও আসতেন। কিন্তু আসছেনও, কিন্তু আমার মিটিংয়ে কিন্তু উনি আসছেন। আপনাদের অনেকের মনে নেই, থাকতে পারে। কমলাপুরে কিন্তু 1991 সালে আমাকে প্রথম, আমার বয়স তখন 39 বছর, আমাকে প্রথম উনি মনোনয়ন দিলেন বাংলাদেশের মধ্যে, সবচেয়ে প্রথম। সারা বাংলাদেশে কোনো মনোনয়ন বোর্ড হয় নাই, কিন্তু এখানে দাঁড়িয়ে উনি বললেন যে এই মির্জা আব্বাসকে আমি মনোনয়ন দিলাম, উনি ও এলাকায় নির্বাচন করবেন। এই পীরজঙ্গি মাজারের সামনে বিরাট একটা মিটিং। তো আজকে আমার নেত্রী একটু সাংঘাতিক রকম অসুবিধার মধ্যে আছেন, অসুস্থ আছেন উনি। আপনারা দোয়া করবেন, বাসায় আনুষ্ঠানিক দোয়া না, বাসায় যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়ে কিংবা দোয়া করার সময় 2 হাত ধরে ওনার জন্য প্রার্থনা করেন, দোয়া করেন যে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। ওনাকে আমাদের খুব প্রয়োজন। উনি কিন্তু শুধুমাত্র প্রধানমন্ত্রী ছিলেন তা কিন্তু না। ওনার অসুস্থতার পরে আমি যা দেখেছি, সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ওনার জন্য দোয়া করছে। এরকম আমি কখনো দেখি নাই, এই প্রথম একটা দেখলাম। উনি একটা বিশেষ অবস্থানে চলে গেছেন। আমরা দোয়া করেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। তো আমি পরিশেষে বলবো যে আপনারা যারা এখানে আছেন, এটা হলো কমলাপুর গোপীবাগের ভোটের বোধহয় 4 ভাগের 1 ভাগ হবেন এখানে, আর 3 ভাগই বাসায় আছে। মা বোনেরা বাসায় আছেন, আমার অনেক ভাইরা বাসায় আছেন, আমার অনেক চাচারা বাসায় আছেন। যারা আসতে পারেন নাই, দুঃখের কিছু নেই। আপনারা গিয়ে একটু কষ্ট করে আমার সালাম দিয়ে পৌঁছে দিন, এবং মা বোনদের বলবেন মির্জা আব্বাস আসছিল এবং উনি সালাম দিয়েছে, একটা ভোট চাইছে। একইভাবে আমি নতুন প্রজন্ম, মুরব্বিয়ান সহ সকলের কাছে একটি ভোট চাইবো। ভোট চাইছি, দয়া করে আমাকে ভোট দিবেন তো নাকি? আরে ভাই, হাত তো কম উঠে। যাই হোক, আমার কাছে কিন্তু কোন রকম ওয়াদা করার কোনো প্রয়োজন নাই। আমি ওয়াদা করার প্রয়োজন নাই, স্কলারশিপ দেওয়ার প্রয়োজন নাই। এই এলাকার লোক আমাকে বরাবর ভোট দিয়ে আমাকে পাস করিয়েছে, সেটা আমি অকৃতজ্ঞ না, আমি এটা বুঝি। তো যাই হোক, আমার শেষ কথা হলো, আমি আবার বলছি যে এলাকায় যারা চাঁদাবাজি করছেন, মাস্তানি করছেন, এলাকার মানুষকে ডিস্টার্ব করছেন, এমন যদি কেউ থেকে থাকেন, আমার দলে যদি থেকে থাকেন, সাবধান হয়ে যান। যদি কোনো কমপ্লেন আসে, আমি একদম সত্যি করে বলছি, আমি কাউকে ছাড় দেব না, কাউকে ছাড় দেব না। আমি সেদিন কয়েকদিন আগে আমার একজন প্রিয় কর্মী খিলগা এলাকার, যখন ওর কিছু কমপ্লেন আসলো, আমি নিজে ব্যক্তিগতভাবে ইনকোয়ারি করেছি। দেখলাম যে সত্যি আমি নিজে পুলিশ ডেকে তাকে গ্রেফতার করিয়েছি। এটা কিন্তু আমার রেকর্ড আছে এটার। আমি পুলিশ ডেকে তাকে গ্রেফতার করিয়েছি, তারপর সাজা খাটিয়ে বেরিয়ে এসে আমাকে মাপটা চেয়ে যে আমি আর করবো না, আমাকে আর কোনো ডিস্টার্ব করেন না, ঠিক আছে। তো যদি আপনারা এখনো, আমি কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই পর্যন্ত আসছি মির্জা আব্বাস হয়ে। আমি ক্ষমতায় থাকি বা না থাকি, আপনারা আমাকে আজীবন সকল সময়ে সকল বিষয়ে
আমাকে পাশে পাবেন। অসুখে বিসুখে, সুখে দুঃখে, ভালো মন্দে, যেখানে আপনাদের প্রয়োজন সেখানে ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি। এতক্ষণ কষ্ট করে বসে আছেন আমার মতো একটি অথবা বক্তব্য শোনার জন্য, এই জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। বিশেষ করে আমার বোনেরা যারা আছে, আমার জেনজির ভাইরা যারা আছো, তোমরা সন্তান তুল্য আমার জেনজির ভাইরা, তা তোমাদেরকে আমি বলছি, তোমরা একটু আমার জন্য কাজ করো, পারবা না? আমার জন্য একটু বললো, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে বললো ভাই এই মির্জা আব্বাস থাকলে একটা ভোট দিও, ঠিক আছে? ওকে, আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।